বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পুষ্টি, নিরাপত্তা এবং প্রাণী সম্পদের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গবাদি পশুপালন। আর এই খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার। দেশের গবাদি পশুর জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন প্রযুক্তির বিস্তার এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পেছনে রয়েছে এ প্রতিষ্ঠানের অসামান্য অবদান। বাংলাদেশ স্বাধীন হওয়ারও বহু বছর আগে এ অঞ্চলে গবাদি পশুর উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং পরিকল্পিত প্রজনন ব্যবস্থার সমন্বয়ে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার দেশের প্রাণী সম্পদ উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বর্তমানে প্রতিষ্ঠানটি শুধু একটি খামার নয়, এটি গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন এবং জাতীয় কৃত্রিম প্রজনন কর্মসূচির প্রাণকেন্দ্র। উন্নত জাতের গবাদি পশুর তৈরির প্রথম ধাপ শুরু হয় উন্নত জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন ষাঁড় নির্বাচনের মাধ্যমে। এই খামারে ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের উচ্চমান সম্পন্ন ষাঁড় লালন পালন করা হয়। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। জাত উন্নয়ন নিয়ে একদম বিস্তারিত জানার জন্য এই পর্যায়ে আমরা কথা বলবো এনিম্যাল ব্রিডার রুনু রানী রায়ের সাথে। তিনি কিন্তু আমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবেন। দিদি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে জাত উন্নয়নটা আসলে আপনার ভাষায় কি? আসলে জাত উন্নয়ন যদি আমরা বলি, সেটা হচ্ছে যে একটা দেশের তার যে উৎপাদনশীল যে গরুগুলো আছে তাদের নিজেদের যে স্টক বা নিজেদের যে জেনোটাইপ আছে, সে যদি কম পরিমাণে কোনো প্রোডাকশন, আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাকশন, যেটা দুধ উৎপাদন বলি অথবা মাংস উৎপাদন বলি, এটা যদি কম দেয়, সেক্ষেত্রে আমরা নেক্সট জেনারেশন, পরবর্তী বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা যেন আরেকটু বেশি উৎপাদনশীলতা আশা করতে পারি। সেক্ষেত্রে হতে পারে আমাদের দেশীয় কোনো জেনোটাইপ অথবা বিদেশের কোনো জেনোটাইপ দিয়ে আমাদের যে দেশীয় স্টক আছে বা দেশীয় যে জেনোটাইপ আছে তাকে ইনসেমিনেট করার ফলে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা যদি অধিক উৎপাদনশীল হয়, সেটা মাংসের ক্ষেত্রে হোক, দুধের ক্ষেত্রে হোক, সেটাকেই আমরা জাত উন্নয়ন বলবো। আচ্ছা, খামারিরা কিন্তু এই ধারণাটাই নেয় এবং এটাই কিন্তু যৌক্তিক একটা ধারণা আর কি। দিদি, আপনার কি মনে হয় যে জাত উন্নয়নে খামারিদের ভুলগুলো আসলে কি কি? খামারিরা যেটা ভুল করে থাকে, অধিকাংশ খামারিরা ওরা যেরকম মনে করে সেই ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেই হোক, ওরা কিন্তু না বুঝে বিভিন্ন ধরনের জেনোটাইপটা ইউজ করে ইনসেমিনেশনের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে কোনো খামারির যদি 100% লোকাল ব্রিড জেনোটাইপ থাকে, সে যদি আমাদের 100% ফ্রিজিয়ানের সিমেন্টটা ইউজ করে, তাহলে যে বাচ্চাটা হবে সে কিন্তু 50% জেনোটাইপ নিয়ে জন্মগ্রহণ করলো। এক্ষেত্রে যেটা সুবিধা হলো, সেটা কিন্তু সে তার প্রোডাকশন, দুধের মিল্কের প্রোডাকশনটাও বাড়লো। আবার একই সাথে যেটা হলো সেটা হচ্ছে যে সে কিন্তু আমাদের দেশের যে এনভায়রনমেন্ট বা পরিবেশগত যে সমস্যাগুলো আছে সেগুলো ফেস করতে বা সেই বিষয়গুলোকে সাথে অভ্যস্ত হয়ে খাপ খাওয়াতে সে মানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। আবার খামারিরা অনেক সময় যেটা করে যে ওরা বুঝে না, মনে করেন যে কোনো খামারির একটা ক্রসের গরু আছে, এখন ওরা কিন্তু আর মনে করেন যে সেটা 50% গরু হলো, 50% গরুকে এখন কোন সিমেন্টটা দিবে? ঠিক আছে, আমাদের মাঠ পর্যায়ে কিন্তু এই 50% বাছুর বা যে বকনা বা গাভী যেটাই বলি, এটার ক্ষেত্রে কিন্তু নির্দেশনা আছে আমরা 50% জেনোটাইপই দিব, অথবা 50কে 75% দেব, মানে অথবা 100% দেব না। হ্যাঁ, 100%ও দিতে পারি। সেটা হচ্ছে আমাদের কিছু খামারি হয়তোবা সিলেক্ট করা আছে আমাদের নীতিমালায়, যে সচ্ছল বা মধ্যবিত্ত খামারি এবং অসচ্ছল খামারি। সচ্ছল খামারিকে আমরা যখন 100% যে ওর লোকাল গরু জেনোটাইপ আছে, এটাকে যখন 100% ফ্রিজিয়ান দিব, সেক্ষেত্রে কিন্তু তার 50%টাকে সে অ্যাভেল করতে পারছে, অথবা এই 50% গরুটাকে সে কিন্তু লালন পালন করতে পারছে। কিন্তু একটা অসচ্ছল গরু খামারি আছে, সে যদি কোনো 75% বা এর উপরে 82% যে গরুগুলো আছে, অথবা 100% যে গরুগুলো আছে, এগুলো যদি তার খামারে নিয়ে পালতে চায়, লালন পালন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে ভালো প্রোডাকশনটা পাবে না।
তার আচ্ছা। হয়তো বা একটা জেনারেশনে সে দুধ প্রোডাকশন ভালো পাবে, কিন্তু নেক্সট জেনারেশনে গিয়ে দেখা গেল যে সে পরিবেশের সাথে আর খাপ খাওয়াতে পারছে না। খামারিদেরকে গরু দেখিয়ে দেখিয়ে আসলে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। জি। চলুন ওর পাশে যাই আমরা। যেমন আমাদের বায়ার শাখায় আমাদের প্রায় 60টার মতো গাভী বা বকনা আছে। এদের কাছ থেকে আমরা বছরে হয়তো বা 15 থেকে 20টার মতো বাচ্চা পাই, এবং এই 15-20টার ভিতরে কিন্তু অর্ধেক আমাদের হয় ষাঁড় বাচ্চা এবং অর্ধেক হয় বকনা বাচ্চা আর কি। আচ্ছা। তো এই ষাঁড় বাচ্চাগুলো কিন্তু আমরা সেই আমাদের গবেষণার ল্যাবরেটরিতে সিমেন্ট কালেকশনের জন্য পাঠিয়ে থাকি। এক্ষেত্রে কিন্তু আমরা সব ষাঁড় আমাদের সিলেক্টেড হয় না। এই সিলেক্টেড হওয়ার আগেও কিন্তু অনেক স্ক্রিনিং হয়, আমাদের উচ্চ পর্যায়ের মিটিং হয় যে কোন বাছুর বা কোন ষাঁড় বাছুরের মায়ের পারফরমেন্স, দাদির পারফরমেন্স ভালো ছিল, এবং সেক্ষেত্রে যদি ওরা ওই পরীক্ষাটায় পাশ করে তখনই কিন্তু আমরা ফিল্ড পর্যায়ে দেওয়ার জন্য উপযুক্ত মনে করি। তার মানে দেশীয় যে জাত উন্নয়নের জন্য এবং আমাদের যে পরিবেশগত যে এনভায়রনমেন্ট বলেন, টেম্পারেচার বলেন, সেক্ষেত্রে যেই বাচ্চাটা সহনশীল হবে সেই বাচ্চাটাই কিন্তু আলটিমেটলি আমরা আমাদের মাঠে দিচ্ছি। কত লিটার দুধ দেয় এক একটা হলস্টাইন ফ্রিজিয়ান? এখন হাইয়েস্ট আছে 38 লিটার। 38 লিটার। তার মানে আমি তো সর্বোচ্চ লিটারটা পাবো। তাহলে আমি খামারে নতুন শুরু করলাম, একটা হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে গেলাম আপনার কাছে, আপনাদের কাছ থেকে বা কারো কাছ থেকে 100% জোগাড় করলাম, আচ্ছা। এবং তার পরবর্তীতে আমি আবার 100% একটা সিমেন্ট নিয়ে আসলাম যেন আমি পরবর্তীতে বকনা বাছুর পাই। তো ওই 100% হলস্টাইন ফ্রিজিয়ানকে 100% সিমেন্ট দিলাম। তা আমার ভবিষ্যৎ উজ্জ্বল কিনা? আমরা ধরে নিতে পারি যে এই দেশের আবহাওয়ায় সে যদি ধরে সর্বনিম্নটাই যদি 25 লিটার দুধ দেয়, তার 30 লিটার দুধ আসার কথা। কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা দেখতে হবে যে তার ম্যানেজমেন্টাল যে ক্যাপাসিটি, তার খাবার বা খাদ্য যে ফিড সরবরাহ করার ক্যাপাসিটি, প্লাস তার যে এনভায়রনমেন্টটা, তার যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা মেনটেন করার ক্যাপাসিটি আছে কিনা। যদি হয় সে অবশ্যই লাভজনক হবে। গাভীগুলোকে প্রথমেই কত পার্সেন্ট আসলে দেওয়া উচিত একটা নতুন খামারের ক্ষেত্রে? যেহেতু এটা ক্রস, হ্যাঁ, এই ক্রস কিন্তু আমরা যে কোনো গরুকে সহজে আইডেন্টিফাই করা যায় না এর পার্সেন্টেজটা কত। এখন এটা আমরা শুধু পরামর্শ দিতে পারি যে সে ব্যাকওয়ার্ডে যাবে না, মানে লোকাল দিয়ে সিমেন্টটা করবে না। সে যদি তার খামারে মিল্ক প্রোডাকশনটা বাড়াতে চায় তাহলে ওভার 50% যে সিমেন্ট আছে সেটা দিয়ে সে ইনসেমিনেট করতে পারে। যদি সে এটা তো আসলে বলা যায় না। সিমেন্ট এটা বলা যায় যে সে যতটুকু সে দুধ দিত, তার যে বাচ্চাটা হবে এর চাইতে বেশি দুধ দিবে, এটা আমরা ধারণা করতে পারি শুধুমাত্র। আদর্শ পার্সেন্টেজ আপনারা কিভাবে বলেন? আদর্শ পার্সেন্টেজ আমরা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী যে জেনোটাইপগুলো নির্ধারণ করি সরকারি পর্যায়ে, সেটা আমরা 62.5% এই দুইটাই আসলে আমরা একদম প্রান্তিক খামারি পর্যায়ে আশা করে থাকি। আর এর বাইরে যদি কোনো খামারি যে সচ্ছল যারা, তাদের ক্ষেত্রে আমরা 82.5%ও বলে থাকি নিতে পারে। ইভেন 100%ও ওরা কিন্তু লালন পালন করতে পারে, তাদের যদি সে ক্যাপাসিটি থাকে বা সরকারি পর্যায়ে হতে রেজিস্ট্রেশন করা থাকে। জাত উন্নয়ন বিষয়টা একদম বিস্তারিত জানার চেষ্টা করলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ দীপ্ত কৃষিকে।